নিজের বয়স আর আমার বয়স দেখেছো? আমি 25 আর তুমি সবে 22। বাচ্চা একটা ছেলে, এখনো পর্যন্ত নিজের দায়িত্বটুকু নিতে শেখনি। মৌরির কথায় মনে মনে বিরক্ত হলো রোদ্দুর। ছোটবেলা থেকেই পছন্দ করে আসা মেয়েটাকে নিজের করে পেতে আর মাত্র কয়েকটা পদক্ষেপ। প্রিয় জিনিসটাকে অন্যের হতে দেখাটা যে কতটা কষ্টসাধ্য, সেটা এ কদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে সে। ভাগ্যিস হবু বর পালিয়েছে, নয়তো বেশিক্ষণ এসব সহ্য করতে না পেরে হয়তো লোকটাকে উল্টাপাল্টা কিছু খাইয়ে অসুখী করে দিত। এখন আবার মৌরিকে বিয়ে করার জন্য বহু কাঠখড় পোহাতে হচ্ছে। জেদ ধরে বাবা মাকে রাজি করিয়েছে। এত বড় সুযোগটা সে কি করে হাতছাড়া করবে? রোদ্দুর ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আমি বুঝতে পারছি না আপনি পাড়ার আন্টিদের মতো আচরণ কেন করছেন, যেখানে আমাদের দুজনের পরিবার রাজি। তোমার আমাকে পাড়ার আন্টিদের মতো মনে হলো? সেটা কখন বললাম? আমি বলেছি আপনি তাদের মতো আচরণ করছেন। আমি তো বাবাকে বুঝিয়ে ক্লান্ত। তুমি একটু বুঝিয়ে বলো। আমি এই বিয়ে করতে পারবো না। তোমার কথা হয়তো শুনবে। রোদ্দুর সঙ্গে সঙ্গেই জবাব দেয়, আমি বলতে পারবো না। আর আপনাকে বিয়ে করতে আমার আর কোনো আপত্তি নেই। আমি দিব্যি রাজি আছি। রোদ্দুরের এহেন কথায় মৌরির তাজ্জব বনে যায়। এই ছেলে বলে কি? মৌরি বুঝিয়ে বলার চেষ্টা করে বলে, তুমি বুঝতে কেন পারছো না? ব্যাপারটা বড্ড বেমানান। আর বড়রাই বা সায় দিচ্ছে কেন? কারণ আমি রাজি আছি তাই। রোদ্দুর, হ্যাঁ, আপনি চাইলে আমি শুধুমাত্র আপনার শেখ আবরার রোদ্দুর হয়েই থাকব। মাথা ধরে যাচ্ছে মৌরির। এই ছেলেকে সে কিছুতেই বোঝাতে পারবে না। যত কিছুই বলুক, এই ছেলে সে রাজি হওয়াতেই আটকে আছে। ব্যাপারটা ভীষণই অদ্ভুত লাগছে মরির। এখন আমার চোখের সামনে থেকে যাও তো। তোমার সাথে এই কথা বাড়াতে মোটেও ইচ্ছে করছে না আমার। যাহ বাবা, আমি আবার কি করলাম? রোদ্দুর আমার মাথা ধরেছে। আমি একা থাকতে চাইছি। তুমি কি প্লিজ বাইরে যাবে? ঠিক আছে, আমি যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখুন, আমি আমার মতামত ফুপাকে জানিয়ে দিয়েছি। বিয়ে করতে হলে আপনাকেই করব। আর অন্য কারোর সাথে আপনার বিয়ে হতে দেব না। আপনার গন্তব্য আমাদের স্থির হবে ইনশাল্লাহ। বড় বড় পা ফেলে ঘর থেকে চলে গেল রোদ্দুর। মৌরি বিছানার উপর বসে পড়ল। তার মাথা কাজ করছে না। শেষ মুহূর্তে এসে ইফতি এটা কি করে বসলো? ওর যদি বিয়ে না করার থাকতো, তাহলে আগে বলে দিত। এভাবে মানুষের সামনে ফেস লস করানোর কোনো মানেই হয় না। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, না জানি তারা কি ভাবছে। হয়তো ভাববে মেয়েরই কোনো ত্রুটি রয়েছে। রোদ্দুর চলে যাওয়ার মিনিট পাঁচেক পর খালিদ হাওলাদার এলেন। মরি উঠে দাঁড়ালো। সে ভেবে নিয়েছে তার বাবা অন্তত রোদ্দুরের এই বাচ্চামি সিদ্ধান্তকে সমর্থন করবেন না। কিন্তু মৌরিকে ভুল প্রমাণিত করে খালিদ হাওলাদার বললেন, নিজেকে তৈরি করে নাও। রোদ্দুরের সাথে তোমার বিয়েটা হচ্ছে। আমি বুঝতে পারছি না ওর কথা তোমরা সবাই কেন মেনে নিচ্ছ। কারণ আমি বাবা, আর তোমার মা বেঁচে থাকলে ঠিক এমনটাই করতেন। এ বিষয়ে আমি আর কোনো আর্গিউ করব না। আমার সিদ্ধান্তই শেষ কথা। তাই বলে সবাই ভার্সিটি পড়ুয়া পিচ্চি ছেলেকে বিয়ে করতে হবে আমায়? সবচেয়ে বড় কথা, ও আমার কাজিন হয়। ওকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না বাবা। কেন পারবে না? কাজিন বিয়ে অহরহ হচ্ছে। তোমার পছন্দতেই মূল্য দিয়েছিলাম। কি পেলাম শুনি? চুপসে গেল মরে। ইফতি যে তার সাথে এভাবে প্রতারণা করবে, সেটা কি সে জানতো নাকি? লজিক কাজে দিল না। অকেজো মস্তিষ্ক ইফতির প্রতি বৃথিষ্ণাতীব্র জানান দিচ্ছে। খালিদ হাওলাদারও চুপ করে নেই। মৌরিকে আজ রাজি করাতেই হবে। এছাড়া যে আর কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। খালিদ হাওলাদার পুনশ্চ বললেন, এখন আমি যা সিদ্ধান্ত নেব সেটাই তোমাকে মেনে নিতে হবে। ইটস অ্যান অর্ডার। গট ইট? মৌরি এখনও তার ভাবনা জগতেই হারিয়েছে। খালিদ হাওলাদার প্রস্থান নিলেন। বৈঠকখানায় কাজে অপেক্ষা করছে অনেকক্ষণ যাবৎ। ওনার আরও দুটো বিয়ে পড়ানো বাকি রয়েছে। লাগাতার কল করছে অন্যান্য বিয়েবাড়ি থেকে। অ্যাডভান্সের টাকাও আগে নিয়েছেন। খালিদ হাওলাদার বৈঠকখানায় এসে বিয়ের কার্যক্রম শুরু করার নির্দেশ দিলেন। কিছুক্ষণ আগের ঘটনা। ভরা মজলিসে চাপা গুঞ্জন। সবাই জেনতেন বিমোদ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে খালিদ হাওলাদারের দিকে। লোকটি মাথা নিচু করে সোফায় বসে রয়েছেন। এছাড়া আর কি বা করার আছে? আজ ওনার মেয়ের বিয়ে, বাড়ি ভর্তি মেহমান। এতে অবাকের কিছুই নেই। বিয়ে বাড়িতে মেহমান থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কথা সেটা না। আসল ঘটনা যাকে কেন্দ্র করে, সেই মানুষটা আপাতত খালিদ হাওলাদারের মুখোমুখি বসে রয়েছে। বলা বাহুল্য, ছেলেটার নাম শেখ আবরার রোদ্দুর। তার বলা, ফুপামি মৌরিকে বিয়ে করতে চায়। কথাটাকে কেন্দ্র করেই এই চাপা গুঞ্জনটা সৃষ্টি হয়েছে।
মরির হবু স্বামী ইফতি পালিয়েছে। এ নিয়ে এক দফা তুফান বয়ে গিয়েছে খালিদ হাওলাদারের ওপর দিয়ে। প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে দিতে ওনার পাগল প্রায় দশা। লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে। এতদিনের সম্মান ধুলোয় মিশে গিয়েছে আজ। এরই মাঝে রোদ্দুরের কথা শুনে মাথায় ঝিম ধরার উপক্রম। এতগুলো মানুষের সামনে কি অবলীলায় বলে ফেলো, আমি মৌরিকে বিয়ে করতে চাই। খালিদ হাওলাদার তাকালেন আশা ছেকের দিকে। সম্পর্কে ওনার শালা হন। খালিদ হাওলাদার এবার রোদ্দুরকে বোঝানোর জন্য বললেন, এটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না ফুপা? আমি কি খুবই অযোগ্য? আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক। ভালো মন্দের ধারণা আমার রয়েছে। সিদ্ধান্তটা আমি অনেক ভেবেচিন্তে নিয়েছি। দ্বিধাজনিত ক্ষীণস্বরে খালিদ হাওলাদার বলেন, তোমাদের দুজনের বয়সের ফারাক অনেকটা। তাতে কি? রোদ্দুর, তুমি আমার কথা বুঝতে পারছো না বাবা। মৌরি তোমার থেকে বয়সে 3 বছরের বড়। এই সম্পর্কটা বড্ড বেমানান। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবো। অবুঝের মতো আচরণ করো না। উপস্থিতির সকলের কানাঘুষা বাড়ছে বই কমছে না। এরা হচ্ছে খালিদ হাওলাদারের আত্মীয় স্বজন। এদের ব্যবহারে চরম বিরক্ত রোদ্দুর। এত মানুষের ভিতরে থাকার অভ্যেস নেই তার। আর না তার এগুলো ভালো লাগে। অতপর অতিরিক্ত রাগ সামলাতে না পেরে চিৎকার করে বলল, থামবেন আপনারা? দেখছেন তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি। খেয়ে দিয়ে কাজ নেই। যেখানে পারেন অন্যের বিষয় নিয়ে গুজর গুজর ফুসুর ফুসুর শুরু করে দেন। লজ্জা হওয়া উচিত। রাবিনা এগিয়ে এলেন। ছেলেকে সামলানোর চেষ্টা করলেন। ছেলের জেদ সম্পর্কে অবগত ওনারা। রোদ্দুরের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। তবে এখন যদি ছেলেকে না সামলান তাহলে কেলেঙ্কারি বেঁধে যাবে। এসব পাড়ার আন্টি টাইপ মহিলাদের সে একদম সহ্য করতে পারে না। এরা নিজের খেয়ে অন্যের সমালোচনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। রোদ্দুরের এহেন কথা একজন মহিলা বলে উঠলেন, এই ছেলে তো বড়দের সাথে ঠিক করে কথাই বলতে পারে না। এ নাকি বিয়ে করবে। কাউকে তো সম্মানই করতে পারে না। বলি বিয়ে করে বউকে খাওয়াবে, পড়াবে কি? একে তো পরিস্থিতি বেগতিক দিকেই যাচ্ছে। তার উপর এত মানুষের অস্ফুট শব্দ। রোদ্দুর এবার সরাসরি মুখের উপর বলে দিল, সমস্যা নেই। আপনারা আছেন তো আন্টি। 1 মাস করে আপনাদের খরচায় আমাদের দিব্যি চলে যাবে। আমার কোনো মাথা ব্যথাই রইল না। ভাগ্যিস আপনারাই আছেন। রোদ্দুরের কথায় সকলেই হতভম্ব। মহিলাগুলোর মুখ চুপসে গেল। রাবিনার খুব হাসি পেলেও তিনি নিজেকে দমিয়ে রাখলেন। এখন হাসার মতো পরিস্থিতি নেই বর্তমানে। মরিয়ম অনেক করে বুঝিয়েছে মরিকে। অবশেষে নিজের সাথে যুদ্ধ করে বাবার সিদ্ধান্তকে বিনা বাক্যে ব্যয় মেনে নিয়েছে মরি। কিছুক্ষণের মাঝেই হয়তো বিয়ের কার্যক্রম শেষও হয়ে যাবে। বয়সে 3 বছরের ছোট ছেলেটাকে বিয়ে করতে তার ভীষণই অসুস্থ হচ্ছে। এর ভবিষ্যৎ কি হবে তার জানা নেই। পরিবার কি করে পারল এগুলো সমর্থন করতে সেটাই বুঝতে পারছি না। বিশেষ করে খালিদ হাওলাদার। তিনি স্বভাবতই শান্ত প্রকৃতির। মেয়েদের বিষয়ে খুবই অধিকার সূচক। ইফতিরার তার রিলেশনের কথাটা বহু কষ্টে বাবাকে বলেছিল। রাজি করাতে গিয়েও বেগ পেতে হয়েছে তাকে। এবং অবশেষে খালিদ হাওলাদার রাজি হয়েছিলেন। মেয়ের সুখেই তিনি সুখী। তাই তো ব্যাপারটা বিয়ে অবধি গড়িয়েছিল। আর এখন বাবার সামনে কথা বলার মুখ নেই তার। ইফতি শেষ মুহূর্তে এসে সবটা শেষ করে দিল। ইম্যাচিওর ছেলের সাথে মৌরির ভবিষ্যৎ জুড়ে গেল। আদৌ কি ভবিষ্যতে সবটা স্বাভাবিক থাকবে? বিয়ে সম্পূর্ণ হবার পর নিজের ঘর থেকে একটি বাড়ির জন্য বের হয়নি মৌরি। তার কারোর সামনে, এমনকি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মৌরিকে জোর করে ঘর থেকে বের করে আনলো মরিয়ম। মেয়েটা এখন অবধি কিচ্ছুটি খায়নি। সেই সন্ধেবেলায় কয়েক লোকমা খাবার খাইয়ে দিয়েছিল মরিয়ম। বসার ঘরে সকলে রয়েছেন। ঘড়িতে এখন রাত্রির 11টা বাজে। মরিয়মের 3 বছরের মেয়ে রাহি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। এত মানুষের মাঝে মেয়েটা সমানে কাঁদছিল। সচরাচর এত মানুষের মধ্যে কখনো থাকতে হয়নি বাচ্চাটাকে। স্বভাবে কিছুটা মিল রোদ্দুরের সাথে। সেও বেশি মানুষের মাঝে থাকতে অস্বস্তি বোধ করে। এদিকে বড়দের সামনে যেতে খানিকটা ইতস্তত হচ্ছে মৌরির। কেমন লজ্জাও লাগছে তার। সে সামনের দিকে এগোতে পারল না। মৌরিকে মনমরা দেখে মরিয়ম শুধালো, এভাবে মুখটা গোমরা করে রেখেছিস কেন? তো কি করব? হাসবো, নাচবো, গান গাইবো? সেটাও করা যায়। মৌরি কিছু বলল না। তার চোখ গেল ডাইনিং টেবিলের দিকে। রোদ্দুর সেখানটায় বসে আরাম করে খাচ্ছে। তার নাকি আবার খিদেও পেয়েছে। তখন নাকি টেনশনে জ্বালায় শান্তিমতো খেতেই পারেনি। মৌরি ফুঁসতে ফুঁসতে মরিয়মকে বলল, ওই রাক্ষসটা কতবার খায়, দেখো না খাচ্ছে কিভাবে। গ্রোগার্সে গিলছে। মনে হচ্ছে মুরগির রান নয়, আমার মাথা চিবোচ্ছে। মো, তুই ছেলেটার পিছু লেগেছিস কেন বলতো? একে দেখলে রাগে গা জ্বলে যাচ্ছে।
তোরা আমাকে যে যে বানের জলে ভাসিয়ে দিয়েছিস। আসতে বল, মামানি শুনতে পাবে। শুনলে শুনুক। আমি কি যে যে ওনার ছেলেকে বিয়ে করতে চেয়েছি? যেভাবে হোক বিয়েটা তো হয়েছে। বেশি কথা বাড়াতে চাইছি না আপা, সেই ভালো। তুই আমার সাথে মজা করছিস? মজা কোথায় করলাম? খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে। রোদ্দুরের পাশে গিয়ে বস, আমি খেতে দিচ্ছি। ওর পাশে গিয়ে বসবো কেন? আজ তুই অতিরিক্ত কথা বলছিস। ওর পাশে না বসলে সামনাসামনি বস, আর নয়তো ওর থেকে দূরত্ব বজায় রেখে বস। আমি আর কিছু বলতে চাইছি না। অগত্যা মৌরি গিয়ে রোদ্দুরের সামনের চেয়ারটায় বসলো। মরিয়ম খাবার বেড়ে দিল। রোদ্দুর এখনো মাথা নিচু করেই খাচ্ছে। খাওয়ার সময় কথাবার্তা বা এদিক সেদিক চাওয়াচাই সে পছন্দ করে না, ভালো লাগে না তার। মরিয়ম রোদ্দুরকে জিজ্ঞেস করলো, তোর প্লেট তো ফাঁকা, আর একটু পোলাও দিই। গরুর গোস্ত খাবি নাকি খাসি নাকি চিকেন? মুখ তুলে তাকালো রোদ্দুর। গাল এলিয়ে এসে বলল, আমার পেট ভরে গেছে। তোমার বোনকে বেশি বেশি খাওয়াও আপা। বিয়ের চিন্তায় বেচারি শুকিয়ে গিয়েছে। রোদ্দুরের মুখে এমন কথা শুনে মরিয়ম শব্দ করে হেসে উঠল। বসার ঘরে খালিদ হাওলাদার, মরিয়মের স্বামী শাহিদ, আসাদ খান এবং রাবিনা বসে রয়েছেন। মরিয়মের হাসির শব্দে মূলত ওনারা এদিকটাতেই তাকালেন। কিসের জন্য হাসছে সেটাই বোঝার চেষ্টা করছেন বোধহয়। মৌরি চোখ রাঙিয়ে তাকালো রোদ্দুরের দিকে। আরেকবার মরিয়মের দিকে তাকিয়ে বলল, তোর মনে অনেক রং লেগেছে তাই না পা? অবশ্যই। এতদিনে যে তোকে বাড়ি ছাড়া করতে পেরেছি, তাই শান্তি লাগছে। রোদ্দুরের কোনো প্রতিক্রিয়া নেই। আপাতত সে কিছু বললেই তার বউ রেগে যাবে। এমনিতেই আজ কথায় কথায় স্যাঁত করে উঠছে। বহু কষ্টে সিনিয়র বউ পেয়েছে সে। ছোটবেলার স্বপ্ন ছিল তার। স্বপ্নটা আজ পূরণ হয়েই গেল। সে ঠিক করে নিয়েছে এই খুশিদের সামনে শুক্রবারে মসজিদে মিলাদ পড়াবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। মরিয়ম জোর করে রোদ্দুরের প্লেটে আরও কিছুটা পোলাও আর খাসির গোস্ত দিয়ে দিল। বিশেষ করে মুরগির রান দিতে ভুলল না। মৌরির ওই কথাটা সে মনে রেখেছে। ডাইনিং টেবিলের কাছ থেকে প্রস্থান নেওয়ার আগে রোদ্দুরকে বলেও গিয়েছে, মুরগির রানটা যাতে ভালো করে চিবিয়ে চিবিয়ে খায়। মৌরি মনে মনে ভাবে, এমন বোন থাকলে শত্রুর প্রয়োজন হয় না। মনে মনে তার ভীষণ রাগ হচ্ছে। তার পরিবারের সবারই বোধহয় মাথায় সমস্যা রয়েছে। তা না হলে নিজের বাড়ির মেয়ের সঙ্গে কেউ এমন শত্রুতা করে? মনটা আবারও খারাপ হয়ে গেল মৌরির। তাকে এভাবে মন খারাপ করে খেতে দেখে রোদ্দুর বলল, আপনার যখন আমাকে এতই অপছন্দ, তাহলে রাজি হয়েছেন কেন? আমি মোটেও আপনাকে জোর করিনি। আমি শুধু আমার মতামত বড়দের কাছে পেশ করেছিলাম মাত্র। মৌরি ভেঙচি কেটে বলল, তোমার এই মতামতই কাল হয়ে দাঁড়িয়েছে। আমি ভাই শান্তশিষ্ট ছেলে, মেয়েদের সাথে তর্কে জড়াই না। তুমি ছেলেটা বড্ড খারাপ। চাইলে তুমি সবাইকে বোঝাতে পারতে। রাগ করছেন কেন? আমি তো সবাইকে বুঝিয়েছি, তাই তো আমাদের বিয়েটা হলো। এই বলে রোদ্দুর বাঁকা হাসল। মৌরি বলল, একদম দাঁত কেলিয়ে হাসবি না। তোমার হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। দাঁত কেলিয়ে হাসলাম কখন? মৌরি কথা বাড়ায় না। কথা বাড়ালে কথা বাড়বে। এই মুহূর্তে এত কথা বলতে ইচ্ছে করছে না তার। চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। রাত বাড়ছে। অন্যান্য আত্মীয় স্বজনরা চলে গিয়েছে অনেক আগে। রোদ্দুরের পরিবার থেকে গিয়েছে। মৌরির ব্যাগ গোছা হলে সবাই রওনা দেবে। এদিকে মৌরি কিছুতেই যেতে চাইছে না। তার একটাই কথা, আপাতত সে ওই বাড়িতে যাবে না। তার কিছুদিন সময়ের দরকার। আর খালিদ হাওলাদার তেমনই মেয়ের মতোই নাছোড়বান্দা। আজ মৌরিকে শ্বশুরবাড়ি যেতে হবে মানে আজই যেতে হবে। খেয়ে দিয়ে নিজের ঘরে চলে এসেছে, 10 মিনিটও হয়নি। মৌরির পিছু পিছু মরিয়ম আর খালিদ হাওলাদারও এসেছেন। তিনি এসেই বড় মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মরিয়ম, তোমার বোনকে তৈরি করে দাও। ওর ব্যাগ আর যাবতীয় জিনিস আগে থেকেই গোছানো আছে। এ কথা কেন বলছো বাবা? কোথায় যাব আমি? সবকিছু জেনেও না জানার ভান করছো কেন? বিয়ের পর শ্বশুর বাড়ি যাবে, এটাই তো নিয়ম। আমি তো তোমাকে আগেই বলেছি বাবা, আজ ওই বাড়িতে যাব না। তোমাদের কথায় বিয়ে করেছি, এটাই অনেক। সবকিছু মেনে এবং মানিয়ে নিতে আমাকে কিছুটা সময় দাও। ও বাড়িতে থেকেও তুমি মেনে এবং মানিয়ে নিতে পারবে। নতুন করে ঝামেলা সৃষ্টি করো না। আর লোক হাসিও না মা। খালিদ হাওলাদারের কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর। মৌরির ওপর সুপ্ত রাগ উন্মোচন হচ্ছে। মৌরি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে মরিয়ম তার বোনের কানের কাছে ক্ষীণ স্বরে বলল, শুধু শুধু ঝামেলা কেন করছিস? বিয়ের পর শ্বশুরবাড়ি যাবে, এমনটাই তো মনস্থির করেছিলি, তাই না? সেটা তো ইফতির বাসায় যাব বলে। আমি তো রোদ্দুরকে বিয়ে করতেই চাইছিলাম না। তোরা সবাই আমাকে জোর করে বিয়েটা দিলি। যেভাবে হোক
বিয়েটা তো হয়েছে, তোর উচিত সবটা মেনে নেওয়া। নিয়ম অনুযায়ী মামার বাড়িটাই এখন তোর শ্বশুর বাড়ি। বোঝাও তোমার বোনকে। ছোট্ট এই কথাটা বলে খালিদ হাওলাদার প্রস্থান নিলেন। এমনিতেই মেয়েকে ওই বাড়ি পাঠাতে ইচ্ছে করছে না, কিন্তু নিয়ম তো পালন করতেই হবে। সন্ধে থেকে কম ধকল যাচ্ছে না। হবু বর পালিয়েছে, বিয়ে করতে আসবে না, এসব কথাবার্তায় একজন বাবার ওপর ঠিক কতটা প্রেশার পড়ে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন খালিদ হাওলাদার। মৌরি তার বাবার যাওয়া দেখে মরিয়মকে বলল, এক কথা তুই আমাকে কতবার শোনাবি আপা? যতবার তুই না বোঝার ভান করে থাকবি। ওকে মেনে নিতে আমার খুব সমস্যা হচ্ছে আপা। তুই একটু বাবাকে বুঝিয়ে বল না। দেখ, আমার কথা তোরা কেউ শুনতে চাইছিস না, মানছি। ইফতিকে ভালোবেসে আমি ভুল করেছি, তাই বলে এত বড় শাস্তি? মরিয়ম ফ্যালফ্যাল করে চেয়ে রইল ছোট বোনের মুখ পানে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোকে শাস্তি কোথায় দেওয়া হলো? এই বিয়েটাই তো আমার জন্য শাস্তি। বোনের মাথায় হাত বুলিয়ে মরিয়ম বলল, বোকা মেয়ে, সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুই এই মুহূর্তে কি ভাবছিস। সহসাই মরিয়মের দিকে তাকালো মরি। কোন কথাটা ভাবার কথা বলছে? মরি এখনো প্রশ্নাত্মক দৃষ্টিতে বড় বোনের মুখের দিকে তাকিয়ে। ক্ষীণ হেসে মরিয়ম বলে, তুই হয়তো ভাবছিস লোকে কি ভাবলো না ভাবলো, তাই না? শোন, মানুষের কথা কখনো গায়ে মাখবি না। তাদের মুখ আছে, তারা বলবেই। যখন হাঁপে উঠবে তখন তারা বলা বন্ধ করে দেবে। জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রে সমবয়সী, বয়সে বড় বা ছোট, এসব কোনো ব্যাপার না। রোদ্দুর হয়তো সবার সাথে মজা করে, হেসে খেলে কথা বলে, তার মানে এই নয় সে ইম্যাচিওর। তোর থেকে বেশি ম্যাচিওর সে, এটা মনে মনে তুই মানিস। মরিয়মের কথা চুপটি করে শুনছে মরি। কথাগুলোতে বিন্দু পরিমাণ ভুল নেই, তার কিছুই বলার থাকে না তার। বাবার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় এক ফোঁটা চোখের পানি বের হয়নি মৌরির। একই পাড়ার বাড়ি, যখন ইচ্ছে হবে তখনই বাবাকে দেখতে পাবে। এর থেকে শান্তির আর কি বা হতে পারে? মনে খুব একটা কষ্ট নেই বললেই চলে, তবে মনে মনে 100 বার রোদ্দুরকে বকেছে সে। আজকের এই দিনটা দেখতে হচ্ছে একমাত্র বেদব ছেলেটার জন্য, বলা বাহুল্য। ইতিমধ্যে রোদ্দুরের ডাকনামও দিয়ে ফেলেছে মরি। রাবিনার ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তিনি ছেলের পর রাগ করেছেন কিনা বোঝা যাচ্ছে না, আর মরিকে পুত্রবধূ রূপে মেনে নিয়েছেন কিনা সেটাও বোঝার উপায় নেই। বাসায় ফেরার পর খানিকটা গম্ভীর হয়ে রয়েছেন। এমন নয় যে তিনি মৌরিকে পছন্দ করেন না। মৌরি তার নানুবাড়ির সবার নেওয়াটা ছিল, এখন অবধি তার বহাল থাকছে। 3 ভাইয়ের একটিমাত্র আদরের বোন ছিলেন মৌরির মা মেঘলা বেগম। মৌরি হয়েছে ঠিক তার মায়ের কার্বন কপি, সেজন্য মামাদের আদরও পাওয়া খুব হয়। মৌরির বিয়ে উপলক্ষে তারা বাকি 2 মামা আসতে পারেনি, তবে রোদ্দুরের সাথে বিয়ে হবার কথাটা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন। খুশিও হয়েছেন ভীষণ। বিয়ের কথা শুনে রাবিনার বোন ওনার ছেলে মেয়ে নিয়ে ছুটে এসেছেন। মনে মনে ভেবে রেখেছিলেন বোনের ছেলের সাথে নিজের বড় মেয়ের বিয়েটা দেবেন, কিন্তু একথা কখনো ছোট বোন রাবিনাকে জানানো হয়নি। আর অন্যদিকে ওনার সকল আশা আর পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে রোদ্দুর। মায়ের সাথে সাথে মেয়েরও মন ক্ষুণ্ণ হয়েছে। মুখ ভার করে বসে রয়েছে রাত্রি। তাকে এভাবে বসে থাকতে দেখে রোদ্দুর জিজ্ঞেস করে, কি রে, মুখ ভার করে রেখেছিস কেন? এমনি। রোদ্দুর কিছু বলবে তার আগে মিম বলে ওঠে, তুমি বিয়ে করে ফেলেছ বলেই আপুর মুখ ভার। রাত্রি ছাড়া তার বোনকে থামানোর চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। যা বলা মিম আগেই বলে দিয়েছে। রোদ্দুর কিছু বুঝতে না পেরে শুধায়, আমি বিয়ে করেছি তাতে তোর মুখ ভার করার কোনো কারণ তো দেখছি না। বড় ভাই বিয়ে করেছে, কোথায় খুশি হবি? তোমার মনে রং লেগেছে তাই খুশি আছো, কিন্তু আমি? তুমি যে বিয়ে খেতে গিয়ে বিয়ে করে ফিরে আসবে, এটা কে জানতো? রোদ্দুর কিছু বলছে না। মরিস সোফায় বসে আর চোখে দেখছে সবটা। রাত্রি মেয়েটা আবারও বলল, নিজের চেয়ে বয়সে বড় একজনকে বিয়ে করে নিলে। মুখের হাসিটা সরে গেল। রোদ্দুর বোধ হয় রেগে গেল। গম্ভীর হয়ে বলল, আজ বলেছিস বলেছিস, আর কোনোদিন একবার তোর মুখে এমন কথা শুনলে ঠাটি এক চড় মারব। তুমি আমাকে এভাবে বলতে পারলে আবরার ভাইয়া? বয়সে বড় হোক কি ছোট, সে একান্তই আমার। অন্য কারো মুখ থেকে একটা টু শব্দ শুনতে রাজি নই আমি। রাত্রির মুখটা চুপসে গেল। বেচারি রোদ্দুরের কাছ থেকে এমন কঠিন কথা কোনো কালে আশা করেনি। অপমানে মনটা জর্জরিত হলো। তার অন্যান্য কাজিনরা মিটমিট করে হাসে, বোধহয় তার এই চুপসানো মুখটা দেখেই প্রাণ ভরে হাসছে, এমনটাই ধারণা রাত্রির।
ওদের দিকে শাসানো দৃষ্টিতে তাকিয়েও কোনো কাজের কাজ হচ্ছে না দেখে সে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান নেয়। এতক্ষণ সবটাই বসে থেকে লক্ষ্য করেছে মরি। রাত্রের সুখে আসা মুখটা দেখে মনে পৈশাচিক আনন্দ পেয়েছে সে। এই মেয়েটাকে কোনো কালেই তার পছন্দ ছিল না, পায়ে পড়া মেয়ে বলে আখ্যায়িত করেছিল একদিন। মরি ভুল ছিল না, মেয়েটা কিছুটা গায়ে পড়া স্বভাবের, শুধুমাত্র রোদ্দুরের ক্ষেত্রেই। এসব ভাবতে ভাবতেই মৌরি নিজেকে বোঝায় ছোট বাচ্চা মেয়েকে নিয়ে এভাবে আনন্দ পাওয়াটা তার মোটেও ঠিক হচ্ছে না। এমনটা তার স্বভাবের সাথে একদমই মানায় না। তবুও নিজের মনকে আটকে রাখতে পারে না। অজান্তে তার অধরকণে হাসি রেখার বিস্তার ঘটে। রাত অনেক হয়েছে। আজ রাবিনার বোন এবং ওনার ছেলেমেয়েরা এ বাড়িতে থেকে যাবেন। বোধহয় কাল সকালে চলে যাবেন। এত তাড়াহুড়ায় বিয়েটা হয়ে যাওয়ার রিসেপশনের কোনো আয়োজন হবে না। পরবর্তীতে দিন তারিখ ঠিক করে বড় করে গেট টুগেদার পার্টির আয়োজন করবে বলে মনস্থির করেছেন আসাদ শেখ। মৌরিকে রোদ্দুরের ঘরে দিয়ে এসেছে মিম এবং তার বড় ভাবি। এই ঘরটায় বেশ ছোটবেলায় একটা এসেছিল মৌরি। সব কাজিনরা মিলে সেদিন লুকোচুরি খেলছিল এবং সেদিন লুকোনোর উদ্দেশ্যে মৌরি এই ঘরটায় এসেছিল। এরপর আর কখনোই আসা হয়নি। কয়েক বছর পর আজ এ ঘরে তার পদার্পণ। সারা জীবনের জন্য এ ঘরটা তার জীবনের সাথে জড়িয়ে গিয়েছে। মিনিট 10 সময় পর রোদ্দুর এলো। খানিকটা ইতস্ত এবং খানিকটা লজ্জাবোধ নিয়ে ঘরে ঢুকেছে সে। না জানি অন্যরা কি ভাবছে তাকে নিয়ে। এসব ভেবেই মাথা ফেটে যাচ্ছে তার। ঘরে মৌরিকে দেখে শান্তি শান্তি অনুভূত হচ্ছে। স্বপ্ন যেন আর সত্যি হয়েছে। লোকে বলে মানুষ কল্পনায় বেশি সুখী, কিন্তু কিছু কল্পনা থেকে বাস্তবতা আরও বেশি সুন্দর। স্বল্প সময়ের জন্য হলেও মানুষ কল্পনার চাইতে বাস্তবে বেশি সুখী। কল্পনা অদৃশ্য হয়ে যায় আর বাস্তবতা থেকে যায় আজন্মকাল। মরিকে নিয়ে তার সকল অনুভূতির পরিণয় সে এতকাল চেয়েছিল। আস্থা পূরণ হলো। বোধহয় এমনটাই অদৃশ্যে লেখা ছিল। রোদ্দুর বারবার সৃষ্টিকর্তা নিকট শুকরিয়া আদায় করে। অতশত ভাবনার মাঝেই রোদ্দুরকে কথার ছড়িঘাতে পড়তে হলো। প্রিয়সীর রাগী কণ্ঠস্বরও কোমল মনে হচ্ছে তার। মৌরি তাকে বলছে, তোমার জন্য আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। এখন সবাই আমাকে খেপাবে, বলবে, ছি মরি, তুই একটা বাচ্চা ছেলেকে বিয়ে করলি। রোদ্দুর চুপটি করে মৌরির সব কথাই শুনল। ভাবতে থাকলো, আর কতজনের মুখ সে বন্ধ করবে। আজ তো রাত্রি বলেই ফেলল। তখন বহু কষ্টে নিজেকে সামলেছে। রাগে মাথা ফেটে যাচ্ছিল না। মৌরির বিরুদ্ধে সে কোনো কথাই শুনবে না। এমনকি মৌরি নিজেও যদি নিজের বদনাম করে সেটাও সে মেনে নিতে পারবে না। রোদ্দুর এগিয়ে আসে। মৌরির চোখে চোখ রেখে বলে, আমি কাউকে কথা বলার সুযোগটুকু দেব না। কতজনের মুখ বন্ধ করবে? তাহলে আমি আমার নিজের কানটাকেই বন্ধ করে রাখবো। কেন? কারণ আমি ওদের কোনো ধরনের কথাই শুনতে চাই না যেগুলো আপনার বিরুদ্ধে প্ররোচিত হবে। তুমি ছেলেটা বড্ড কথা বলো। আপনি মেয়েটা বারবার আমার কথায় বিরক্ত হন, আর আমি বারবার আপনাতেই মুগ্ধ হই। থম মেরে যায় মরি। পরপরই প্রথম কথাটার পরিপ্রেক্ষিতে বলে, বিরক্ত হবার মতো কথা বলে বিরক্ত হবই। এমন একদিন আসবে যেদিন আপনি নিজে বলবেন বিয়েটা আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। একটু থেমে গিয়ে রুদ্দুর পর মুহূর্তেই বলে উঠল, ওপস সরি, সত্যি কথাটা বলে ফেলাম। ভেঙচি কাটল মরি। রোদ্দুর তা দেখেও কিছু বলল না। নিজের উপর খুব আত্মবিশ্বাস তার। মৌরি আবারও বলল, বদমাস ছেলে, আপনার স্বামী। ছোট্ট এই কথাটায় মৌরি নিদারুণ থমকালো। কথাটার অদৃশ্য মাদকতা লুকিয়েছিল অন্যরকম এক অনুভূতি। মৌরি উপলব্ধি করে সেই অনুভূতির ফারাকটা তাকে ভাবতে বাধ্য করে। মৌরি নিজের অনিয়ন্ত্রিত ভাবনায় বিরক্ত বোধ করে, অবাক হয়। রোদ্দুরের দিকে তাকাতেই দেখতে পায় ছেলেটা তার দিকে অপলকভাবে তাকিয়ে রয়েছে। কথাটা কাটাতে এবং হাঁপ ছেড়ে বাঁচতে মৌরি বলে ওঠে, আমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ুন। বারণ কে করলো? কোথায় ঘুমাবো? আমার মাথায়। রোদ্দুর, তুমি আমার সাথে মস্করা করছো? এত সাহস হয়েছে তোমার? আমার ঘাড়ে কটা মাথা আছে বেগম, যে আপনার সাথে মস্করা করব? মৌরি আবারও থমকালো। বেগম ডাকটা বেশ সুন্দর না? তার বেশ লেগেছে। আবারও নিজের উদ্ভট ভাবনাকে মাথা ঝাড়া দিয়ে দূরে ঠেলে দিল মৌরি। পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। আপাতত আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না তার। ঘুমও পাচ্ছে খুব। মৌরি শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুর হাঁপ ছেড়ে বাঁচল। ঘরবাতিখানা নিভিয়ে আলগোছে গিয়ে বিছানার অপর খালি পাশটায় শুয়ে পড়ল। কোনো শব্দ করল না। পুরো ঘরময় পিনপতন নীরবতা। ঘড়ির কাঁটা শুধু টিকটক শব্দ করছে। বেলা বাড়ার সাথে সাথেই সকালে রোদের রুষ্টতা বাড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে রোদ্দুর। বাইরে কিছু কাজ আছে তার। বন্ধুদের সাথে দেখা করতে যেতে হবে।
একটু পরেই বের হবে। মরি এখনো ঘুম থেকে ওঠেনি, রোদ্দুরও ডাকেনি, ঘুমাচ্ছে ঘুমক। হুট করে অন্য পরিবেশে খাপ খাওয়াতে কিছুটা সময় অন্তত দেওয়া উচিত। যতই সবাই পরিচিত হোক, এখন এই পরিচিত পরিবেশটাই মৌরির জন্য নতুন। রোদ্দুর ভেজা তোয়ালে মেলে দিতে চলে যায় বারান্দায়। সময় অতিবাহিত হয়। মৌরির ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে দেখতে পায় বারান্দা থেকে ঘরে প্রবেশ করছে রোদ্দুর। সে নড়ে চড়ে বসে। তাকে উঠে পড়তে দেখে রোদ্দুর হেসে বলে, গুড মর্নিং। মৌরি কিছু বলে না, কিঞ্চিত হাসে। বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ায়। এলোমেলো খোলা চুলগুলো হাত খোপা করে। রোদ্দুর খানিকটা দূরত্ব রেখে সামনে আসে। মৌরি আয়নাতে তার প্রতিছবি লক্ষ্য করে বলে, কি হয়েছে? আপনার এক হাসি আমাকে পাগল করে দেওয়ার জন্যই যথেষ্ট। যা ইচ্ছে বলুন, তবুও দিন শেষে আমার হয়ে থাকবেন প্লিজ। পরপর কথাগুলো বলে থেমে যায় রোদ্দুর। সেকেন্ড পাঁচেক সময় নিয়ে আবারও বলে, ইমোশনাল কথাবার্তা বলে ফেলছি। বাচ্চা ছেলেদের পাকনামও মানায় না। নিজের কাজে যাও। আপাতত আমার কাজ হচ্ছে বইয়ের খাতির যত্ন করা। কি খাতির যত্ন করব? উচিত কি? অবশ্যই তোমার করা উচিত। সত্যি বলছেন? খানিকটা মজা করার উদ্দেশ্যে মৌরি বলল, হুম। আপনি আমার মতো পবিত্র বাচ্চাকে সিডিউস করছেন। এটা কি ঠিক? বলুন। রোদ্দুরের কথায় থতমত খেয়ে যায় মরি। চট করে সামনে থেকে সরে দাঁড়ায়। বিছানাটা গুছিয়ে পূর্ণ দৃষ্টিতে রোদ্দুরকে পরখ করে বলে, এসব কি ধরনের কথা? খুব বেদব হচ্ছ। আপনার বর। একটু একটু দুষ্টু বেদব হতেই হচ্ছে। শ্যাটা রোদ্দুর। তর্জনী ঠোঁটে ছোয়ালো। চুপ করে সামনেই দাঁড়িয়ে রইল রোদ্দুর। মরির কাছে থেকে এক পাও নড়ল না। কথাগুলো তাকে মোটেও কষ্ট দেয় না, বরঞ্চ আনন্দ দেয়। প্রেয়সীর সব কথায় মিঠা মনে হয়। কাল যদি ইফতির সাথে বিয়ে হয়ে যেত, তাহলে বোধহয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই সে হারিয়ে ফেলত। ভাবলে এখনো ভেতরটা কেঁপে ওঠে। দুজনের মাঝে নীরবতা নেমে এসেছে। রোদ্দুর তার অর্ধাঙ্গিনীকে দেখছে, প্রাণ ভরে দেখছে। সারা রাত ঘুমোতে পারেনি। মানুষের বোধ হয় অতিমাত্রায় খুশি হলে ঘুম হারিয়ে যায়। রোদ্দুরের হাতের ওপর পৃষ্ঠে আঙ্গুল দিয়ে খোঁচা দেয় মরি। ছেলেটা ভাবনাচ্যুত হতেই বলে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? সরে দাঁড়াও। আমার একটা কাজ আছে, বাহিরে যেতে হবে। আপনি প্লিজ আমাকে এত মিস করবেন না। আমি সময় মতো চলে আসব। মরি ভেংচি কাটে। রোদ্দুর শব্দ করে হেসে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে আসে। তার যাওয়ার পানে কিছুক্ষণ দেখে গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে। বিয়ের কথা শুনে আছাদ শেখের ছোট দুই ভাই সকাল সকাল রওনা দিয়েছেন, হয়তো যে কোনো সময় চলে আসবেন। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয় মৌরি। তাকে দেখে রাত্রে ভেংচি কাটে। মৌরি সরাসরি জিজ্ঞেস করে, কি সমস্যা? এভাবে সরাসরি প্রশ্ন করে ফেলায় হতভম্ব রাত্রি। চোরা চোখে আশেপাশে দেখে মেকি হেসে বলে, কোথায়? কোনো সমস্যা নেই তো। আমাকে দেখে ভেংচি কাটলে কেন? আমাকে পছন্দ হয় না? না হলেও সমস্যা নাই। যার পছন্দ সে নিজে থেকে আমাকে যোগ্য সম্মান দিয়েছে। মুখের ওপর কথা বলায় রাত্রি কিছুটা লজ্জা পায়। একে তো সে মরিকে পছন্দ করে না, তার উপর বয়সে তার থেকে বড়। বলতে অনেক কিছু ইচ্ছে হলেও বেশি কিছু বলতে পারছে না সে। ভেতরে ভেতরে ফুঁসছে। মৌরি পাত্তা দিল না। সোজা রান্নাঘরে চলে গেল। তাকে দেখে রাবিনার বোন সেখান থেকে চলে গেলেন। রাবিনাকে কাজ করতে দেখে মৌরি জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রেগে আছো মামানি? চট করে মৌরির মুখ পানে তাকালেন রাবিনা। মেয়েটা প্রশ্নাত্মক দৃষ্টিতে নিষ্পলক দেখছে। নিজের গম্ভীর ভাবটা আর ধরে রাখতে পারলেন না তিনি। ফিক করে হেসে দিলেন। মৌরিকে জড়িয়ে ধরে বললেন, পাগল মেয়ে, তোর উপর কি করে রাগ করে থাকা যায়? আমি মোটেও তোর উপর রেগে নেই। বরঞ্চ আমি খুশি হয়েছি আবরারের সিদ্ধান্তে। এখন থেকে সবসময় তোকে আমার কাছে পাবো। তুমি কাল থেকে আমার সঙ্গে একটা কথাও বলনি আবরারকে শিক্ষা দিতে। জেদ ধরে তোকে চেয়েছে, পেয়েছেও। এরপর মূল্যকে বুঝতে হবে। আজ পেয়েছে বলে যে সবসময় পেতে হবে বা পাবে, এর কোনো মানে নেই। রাবিনার কথাগুলো খুবই ভালো লাগে মৌরির। ছোটবেলা থেকেই এই মানুষটা তাকে খুবই আদর যত্নে রেখেছে, মায়ের মতো আগলেছে। মৌরির যখন বয়স 8 বছর, তখনই তার মেঘলা বেগম মারা যান। একই পাড়ার বাড়ি হয় প্রায় সময় রাবিনার কাছে থাকা হয়েছে। রাবিনার সকলের জন্য নাস্তা তৈরি করছেন। মৌরেও হাতে হাতে সাহায্য করছে কিছুটা। সকাল তখন 10:30। মরিয়ম এসেছে। মাহিকে কোলে তুলে নেয় মরি। বঞ্ঝি তার ভীষণ নেওটা। বেড়াতে এসে সারাক্ষণ মরির সাথে সময় কাটায় বাচ্চা মেয়েটা। এদিকে আসার পরপরই মরিয়ম ভালো মন্দ জিজ্ঞেস করে সোজা রোদ্দুরের কথা শোধায়। রোদ্দুর কথায়? আমি কি জানি? খুঁজে দেখো গিয়ে। বন্ধুদের সাথে বোধহয় আড্ডা দিচ্ছে। তুই আবার ছেলেটার পিছু লেগেছিস।
পিছু কোথায় লাগলাম? তুই প্রশ্ন করেছিস, আমি উত্তর দিয়েছি। আর ওর সাথে কি আমার পিছু লাগার সম্পর্ক? অবশ্যই। এটাকে খুনসুটি বলে। এই খুনসুটি একদিন ভালোবাসায় রূপ নেবে। আপা, তুই থামবি? এসব প্রেম ভালোবাসার কথাবার্তা শুনতে ভালো লাগে না। জুনিয়র ছেলের সাথে কিসের প্রেম? এফতির সাথে যখন প্রেম করেছিস, রাতভর ফোন আলাপ, তখন কিছু না। বিয়ের পর থেকে তুই বোরিং হয়ে যাচ্ছিস। কাল থেকে জুনিয়র জুনিয়র লাগিয়ে দিয়েছিস। ভালোবাসা থাকলে জুনিয়র সিনিয়র ধুয়ে পানি খাবি? তুই এভাবে বলছিস? তো কি বলবো? রোদ্দুরকে দেখে কেউ বলবে ও তোর জুনিয়র? তোর কি মনে হয় আপা? আমার মনে হওয়া নিয়ে কিছুই যায় আসে না। তোর কথা বল। আমার কিছুই মনে হয় না। তাহলে এরপর থেকে এক কথা বারবার বলবি না। এমনকি রোদ্দুরের সামনে বলবি না। তোকে কতবার বোঝাবো? বিয়ে যেহেতু হয়ে গেছে, ওকে মেনে নেওয়ার চেষ্টা কর। ও সব দিক থেকেই তোর জন্য পারফেক্ট। ভাবলেশীনভাবে ভঙ্গিমায় মৌরি বলে, আচ্ছা। কি আচ্ছা? আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। মৌরির কথায় খুশি হয়ে গেল মরিয়ম। বোনকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণে তোর সুবুদ্ধি ফিরেছে। বাবা এলো না কেন? বাবার কি যেন কাজ আছে, তাই আসেনি। আচ্ছা শোন। বল। তোদের দুজনের কয়েকটা ছবি তুলে নিয়ে যেতে বলেছে। কেন? ছবি দিয়ে কি হবে? আমি কি জানি? যেটা বলেছে সেটাই। ঘণ্টাখানেক সময় পর বাড়ি ফিরে রোদ্দুর। সবার সাথে কৌশলাদি বিনিময়ের পর দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। মৌরি সেটা খেয়াল করে। সেও পেছন পেছন ঘরে চলে আসে। বোনের পরিবর্তন দেখে মনে মনে খুশি হয় মরিয়ম। অন্যদিকে ভেতরে ভেতরে ঈর্ষণিত হয়ে রাত্রি। মৌরি ঘরে এসে দেখে রোদ্দুর শার্ট পাল্টে কালো রঙা টি শার্ট পরেছে। বিছানায় বসে ফোনে কিছু একটা করছে। মৌরির দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? ফোনটা রেখে দিয়ে রোদ্দুর জানায়, বন্ধুদের সাথে দেখা করতে। ওরা আপনার সাথে দেখা করতে চাইছে। আপনি কি দেখা করবেন? আপাতত না, পরে সময় সুযোগ বুঝে বলবনি। প্রসন্ন স্বরে রোদ্দুর বলে, আচ্ছা। মৌরি গিয়ে বিছানায় বসে। স্বাভাবিক স্বরে বলে, আপাতত মুখ থেকে আপনি ডাকটা সরাও। তোমার জন্য সবাই আমাকে খেপাবে। বলবে পিচি একটা ছেলেকে বিয়ে করেছি। ছেলেটা ভয়ে বোধ হয় তোকে আপনি করে বলছে। অন্যের কথায় প্রভাবিত হচ্ছেন নাকি নিজের মন থেকে কথাটা বলছেন? কিং কর্তব্যবিমূঢ় মৌরি। সত্যি কথাটা সে কিভাবে বলবে? রোদ্দুর যখন তাকে আপনি করে বলে, তখন তারই মনে হয় দুজনের মধ্যে ঠিক কতটা পার্থক্য। বয়সের ফারাকটা তখনই পরিলক্ষিত হয়। এটার পরিবর্তন না হলে সবটা মানিয়ে নিবে কিভাবে? সবার আগে ডাকের পরিবর্তন আনতে হবে। এবং আজ থেকে মৌরি এবার সরাসরি জানাই, আমি নিজে থেকেই বলছি। তাহলে ঠিক আছে, আজ থেকে আপনাকে তুমি করে বলবো। গুড বয়। বসার ঘরে কথাবার্তার তুমুল আন্দোলন। বছরখানেক পর তিন ভাই একত্র হয়েছে। অনেক কথা যে জমে রয়েছে। আসাদ শেখ ভাইদের পেয়ে ভীষণই খুশি। সেটা ওনার উৎফলতায় জানান দিচ্ছে। ইতোমধ্যে সকলের খাওয়া দাওয়ার পাট চুকেছে। মৌরিকে তারা অন্যান্য মামিরা আটকে রেখেছেন। একদম ছাড়ছেনই না। বহুদিন পর দেখা হয়েছে। বড়দের কথাবার্তার মাঝে থাকতেও অস্বস্তি বোধ হচ্ছে তার। মুখ ফুটে বলতেও পারছে না। এরই মাঝে রোদ্দুর তার মায়ের ঘরের দরজার সামনে আসে। বিছানার উপর বসে থাকা মৌরিকে ডেকে বলে, মৌরি, একটু ঘরে এসো তো। রোদ্দুরের ডাকে সকলের কথাবার্তার সমাপ্তি ঘটে। মৌরি নির্বাক, হতভম্ব হয়ে একবার রোদ্দুর তো আরেকবার মামিদের মুখ পানি তাকায়। তার মতো ওনারও হতভম্ব। তবে একজনের মুখশ্রী থমথমে। দেখেই বোঝা যাচ্ছে মহিলা চরম বিরক্ত। সেই মহিলা হচ্ছেন রোদ্দুরের খালামণি। তিনি বিরক্ত ভঙ্গিমায় বলে উঠলেন, বিয়ে হয়েছে একদিনে হলো না। তুই তো বউ পাগল হয়ে গেলি রে আবরার। আপা, আপা, ছেলে তো এখনই তোর আঁচল ছাড়া হয়ে গেল। ছোট বোনের কথা বিরক্ত বোধ করলেন রাবিনা। রোদ্দুরও কম না। সেও সরাসরি বলে, তাতে তোমাদের তো খুশি হবার কথা খালামণি। মুখ ঝামটা দিয়ে অন্য পাশ ফিরে বসেন ভদ্রমহিলা। আজই বাসায় ফিরে যাবেন তিনি। মৌরি ভেবে পায় না কেন তাকে এত অপছন্দ করে। কারণটা কি শুধুই রোদ্দুরের বউ হয়ে আসায়? রাত্রি মেয়েটাও খুব একটা পছন্দ করে না মৌরিকে। এগুলোতে মৌরিও মাথা ঘামায় না। সবাইকে যে তাকে পছন্দ করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। যার যার একটা নিজস্ব সীমা রয়েছে। কারো উচিত নয় অন্যের পছন্দে হস্তক্ষেপ করার। মৌরি এই ভেবে খুশি যে এবারের মানুষগুলো তাকে পছন্দ করে। বিশেষ করে রাবিনা। তিনি বরাবরই মৌরিকে মেয়ের স্থান দিয়ে এসেছেন। এখানে সে মা পেয়েছে মৌরি। সে ভেবেই সে সব থেকে খুশি। সকলেই চুপ করে রয়েছে। মৌরিকে এখনো বসে থাকতে দেখে রাগ হলো রোদ্দুরের। তার উপর সে তো একটা স্বাভাবিক কথা বলেছে। তাতে সবার এভাবে অবাক হবার কি আছে?
সেটাই বুঝতে আসছে না। রোদ্দুর সবার উদ্দেশ্যে বলে, আমি একটু মৌরিকে নিয়ে যাচ্ছি, একটা কাজ রয়েছে, তোমরা না হয় পরে কথা বলো। রোদ্দুরের কথার পরিপ্রেক্ষিতে তার চাচিটা বলেন, তোমার বউ তুমি নিয়ে যাবে, তাতে আমাদের কি, নিয়ে যাও, নিয়ে যাও। রোদ্দুর প্রত্যুত্তর করে না, জবাবে ক্ষীণ হাসে শুধু। মৌরিকে বলে, মৌরি এসো। মৌরি তাকায় তার শাশুড়ির দিকে। রাবিনা সম্মতি জানিয়ে বলেন, যা। রোদ্দুরের পেছন পেছন মৌরি বেরিয়ে আসে। মামিরা বোধ হয় হাসাহাসি করছেন। কি লজ্জা, কি লজ্জা। মৌরির মাথা কাটা যাচ্ছে। এভাবে তো অস্বস্তিতে পড়তে হতো তাকে। রোদ্দুরের কি, সে তো পারতপক্ষেই একটা নির্লজ্জ। তা না হলে নিজের বিয়ের কথা কেউ নিজেই বলে? এভাবেই সবার সামনে তাকে ডাকতে চলে আসতে পারে? না জানি এখন মামিরা কি ভাবছেন। মৌরি পেছন থেকেই বলে ওঠে, তুমি তো খুব নির্লজ্জ। এভাবে কেউ বড়দের মাঝখান থেকে ডেকে আনে? কেউ ডেকে আনে না, তবে আমি আনি। আর তুমি তো জানোই আমি এমনই। প্রত্যুত্তরে মৌরি বিড়বিড় করে বলে, বেয়াদব ছেলে। রোদ্দুর থেমে যায়। মৌরি কিছুটা সমীপে এসে ফিসফিস করে বলে, যতই হোক তোমার বর। কথাটা বলে রোদ্দুর হনহন করে নিজের ঘরে চলে যায়। মৌরি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রোদ্দুরের কথা এখনো কানে ঝংকার তুলছে। বর, বর, বর। ছেলেটা হঠাৎ করেই কাল থেকে এমন অদ্ভুত আচরণ শুরু করেছে। মৌরির আকাশ কুসুম ভাবনার মাঝেই হঠাৎই তখন সামনে মিমার তার ভাবি জিবিন চলে আসে। মেয়েটা কয়েক মাসের অন্তঃসত্ত্বা। সবে সেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মৌরিকে এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে জেবিন বলে, রোদ্দুর কি বলল গো? ভাবনায় ছেদ পড়ে। মৌরি জিজ্ঞেস করে, কি, কোথায় হারিয়ে গিয়েছে গো দেবরানী? মিম পাশ থেকে খোঁচা মেরে বলে, রূপকথার জগতে। মৌরি মিমের কান মলে দেয়। স্কুল পড়ুয়া বাচ্চা একটা মেয়ে। মৌরি বলে, বেশি পেকে গিয়েছিস, আমি যথেষ্ট বড় হয়েছি, দেবো আরেকবার কান মলে। মিম মৃদু চেঁচিয়ে না ভাবি বলেই জেবিনের পিছনে লুকায়। তার এভাবে ভাবি ডাকটা মৌরির কানে বাজে। ইফতির সাথে প্রণয় চলাকালীন সময় অনেকেই তাকে ভাবি বলে ডেকেছে, অথচ তখন এমন কোনো অনুভূতি কাজ করতো না। মিমের ডাকটা অদ্ভুত সুন্দর শুনিয়েছে। মৌরিকে চুপ থাকতে দেখে জেবিন বলে, যাও, নইলে তোমার বর আবার ডাকতে চলে আসবে। ভাবি, তুমিও শুরু করলে? জেবিন শব্দ করে হেসে দেয়। নিজের ঠোঁটে তর্জনী ছুঁয়ে বলে, এই যে, আমি একদম চুপ। মৌরি ঘরে চলে আসে। এসে দেখতে পায় রোদ্দুর ক্রমাগত পায়চারি করছে। বোধহয় তার অপেক্ষাতেই রয়েছে। সে জিজ্ঞেস করে, ডেকেছ কেন? পায়চারি থেমে যায়। রোদ্দুর সেখানটাতেই দাঁড়িয়ে থেকে বলে, এমনি। এমনি মানে? তোমার জন্য সবাই আমাকে খুব খ্যাপাচ্ছিল। ভাবলেশীন ভঙ্গিমায় রোদ্দুর জানায়, তাতে আমার কি? তোমার কি মানে? তারা কি না কি ভাবলো। তুমি আসলে ছেলেটা সুবিধের নও। তারপর? তারপর কিছুই না। তোমার তো ওখানে বসে থাকতে অসুবিধা হচ্ছিল না? মোটেও আমার অসুবিধে হচ্ছিল না। সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এতক্ষণ বড়দের মাঝে বসে থাকা যায় নাকি? চুপ হয়ে যায় মরি। রোদ্দুর ভুল বলছে না, তার ওখানে বসে থাকতে খুব একটা ভালো লাগছিল না। রোদ্দুর ডেকে নিয়ে আসাতে মনে মনে খুশি হয়েছিল, তবে সেটা তো প্রকাশ করলে চলবে না। মৌরি নিজের ভালো লাগাটাকে অপ্রকাশিতই রাখল। সপ্তমীকে রাগ দেখালো কেবল। রোদ্দুর আর কিছু বলবে তার আগেই মরিয়ম আসে। তাড়া দিয়ে বলে, তোদের ছবি তুলতে এলাম। এই রোদ্দুর, তোর ফোনটা দে তো। রোদ্দুর সঙ্গে সঙ্গে নিজের ফোনটা মরিয়মের হাতে তুলে দেয়। সে তো ওই সুযোগটারই অপেক্ষায় ছিল। তাদের বড় বউয়ের একসাথে কোনো ছবি নেই। অবশেষে কটা ছবি তোলা হবে। মৌরি বারণ করে, তবে মরিয়ম শোনে না। জোর করে এলোমেলো হাত কপা করে রাখা চুলগুলো ঠিক করে দেয়। মাথায় ওড়নাটা ভালো করে দিয়ে বলে, একদম নতুন বউ, নতুন বউ লাগছে। তোদের দুটোকে দারুণ মানিয়েছে। দাঁড়া, চুড়িগুলো পরিয়ে দেই। চুড়ি পরব না আপা, অস্বস্তি হয়। তা বললে কি হয় নাকি? নতুন বউ চুড়ি পরবি না কেন? মরিয়ম জোর করে। কিন্তু বাদশাদের রোদ্দুর মরি পছন্দ করছে না, সেটা খুব ভালো করে লক্ষ্য করেছে সে। রোদ্দুর জানায়, থাকুক আপা, ওর যেহেতু ভালো লাগছে না, তাহলে আলাদা করে আর চুড়ি পরাতে হবে না। মরিয়ম ক্ষান্ত হয়। মরি অবাক হয়ে রোদ্দুরকে দেখে। তার ভালো লাগে এটা ভেবে যে রোদ্দুর তার খেয়াল রাখছে। মরিয়ম বেশ কয়েকটা ছবি তোলে। এরপর মৌরিকে উদ্দেশ্য করে বলে, দুজন দুজনের মুখের দিকে তাকা। এই আপা, তুই আর কত ছবি তুলবি? যতক্ষণ আর তোলা শেষ হবে। তোদের ছবি তুলতে গিয়ে যে আমাকে এত কসরত করতে হবে, সেটা কে জানতো? রোদ্দুর, তুই পোজ দে তো ভাই। এই মেয়েটা একটা ঢ্যাঁড়স। তুই কিন্তু আমাকে অপমান করছিস আপা। চুপ একদম। মৌরি চুপ করে যায়। তার একদম গা ঘেঁষে দাঁড়ায় রোদ্দুর।
কাঁধে হাত রেখে একদম নিজের কাছাকাছি এনে দাঁড় করায়। মৌরির চুলগুলো ঠিক করে দিয়ে বলে, আপা, এবার ছবি তুলে দাও। মরিয়ম লাগাতার ছবি তুলতে লাগলো। এদের সবগুলোর মাথা গেছে। দুজন মানুষকে এক করতে কত কাঠখড়ি না পোড়াচ্ছে এরা। মৌরির চোখ দুটো ছোট ছোট করে তাকালো রোদ্দুরের মুখ পানে। ছেলেটা প্রয়োজনের তুলনায় তার থেকে একটু বেশি উঁচু। কোথায় 5 ফুট 2 আর কোথায় 6 ফুট। হৃস্পন্দন শোনার জন্য একদম ঠিকঠাক। মরির ভাবনার মাঝে চেঁচিয়ে ওঠে মরিয়ম। ভাবনাচ্যুত হয়ে তার এহেন কাণ্ডে থতমত খেয়ে যায় মরি। ফ্যালফ্যাল করে সবাইকে দেখছে। মরিয়ম তার ফোনটা নিয়ে এগিয়ে এসে বলে, তোদের দুজনের এই ছবিটা একদম পারফেক্ট। এই কথাটা তো ধীরে সুস্থে শান্তভাবে বলা যেত। তুই আমাকে ভয় পেয়ে দিয়েছিস। বেশি ভয় পেয়েছিস মো। ভেংচি কেটে মৌরি বলে, জানি না। এক নতুন সকাল। দেখতে দেখতে বিবাহিত জীবনের 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছে মৌরি। রোদ্দুর আর তার সম্পর্কটাকে সে মন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোদ্দুর ব্যস্ত হয়ে পড়েছে তার পড়াশোনা নিয়ে, কারণ খুব শীঘ্রই তার পরীক্ষা শুরু হয়ে যাবে। সকালের সময়টাতে আছাদ শেখ অফিসে চলে যান। রোদ্দুরের ভার্সিটি যায়। এদিকে বাড়িতে একা পড়ে থাকেন রাবিনা। তবে এখন থেকে ওনার একজন স্থায়ী সঙ্গী জুটেছে। আগেও মৌরি মাঝে মাঝে আসতো, রাবিনার সাথে গল্পগুজব করত, সময় কাটাতো। এখন তো সব সময় মৌরিকে নিজের কাছে পান রাবিনা। ওনার একাকিত্ব ঘুচেছে। মৌরি তার শাশুড়ির ঘরে যায়। রাবিনা তখন ওনার বোনের সাথে ফোনে কথা বলছিলেন। মৌরিকে দেখে গালে লিয়ে হাসেন। মিনিট দুয়েক কথা বলে কল কেটে দিয়ে বলেন, এতক্ষণে আমাকে মনে পড়ল। মৌরি কিছু বলল না। খানিকটা অস্বস্তি হচ্ছে তার। ঘুম থেকে ওঠার পর থেকে এমনটা হচ্ছে। ঘরে এতক্ষণ শুয়েছিল, শুয়ে থাকতেও ভালো লাগছিল না। তারপর ভাবলো একবারও ঘরে বসে থাকবে। শাশুড়ি বউতে মিলে আড্ডা দেবে, হয়তো কিছুটা ভালো লাগবে। মামানি মাথায় একটু হাত বুলে দেবে। রাবিনা পা মিলে শটান হয়ে বসলেন। মৌরিকে ডেকে বলেন, কাছে আয়। মৌরি গিয়ে শুয়ে পড়ল রাবিনার কোলে মাথা রেখে। খুবই আলতোভাবে চুল টেনে দিতে লাগলেন তিনি। এখন খানিকটা আরাম বোধ হচ্ছে। দু চোখ বন্ধ করে রাখে মৌরি। নীরবতা ভেঙে রাবিনা বলেন, একটা মেয়ের খুব শখ ছিল আমার। বহু আগে থেকে ভেবে রেখেছিলাম ছেলের বউকে মাথায় তুলে রাখবো একদম আমার মেয়ের রূপে। আল্লাহ তালা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। তাই তো তোকে আমার মেয়ে করে দিয়েছেন পুত্রবধূ রূপে। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ রেখে গাল এলিয়ে হাসল মৌরি। এ বাড়িতে বউ হয়েছে, সেও যে খুব খুশি, খুব সুখী। বিয়েতে রাজি হয়ে তার মনে কোনো আফসোস নেই, কখনো থাকবেও না। সময়টা দুপুর। মাত্রই বাসায় ফিরেছে রোদ্দুর। ফেরার পথে একটা বাচ্চা ছেলে তার সামনে ফুল নিয়ে এসে দাঁড়ায়। মৌরি ফুল ভীষণ পছন্দ করে। এই কথাটা আগে থেকেই জানা ছিল রোদ্দুরের। তার উপর দোলন চাপা ফুল, এটা মৌরির পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছে। মৌরির জন্য দোলন চাপা আর নিজের মা জননীর জন্য সাদা গোলাপ কিনে নিয়েছিল রোদ্দুর। বাচ্চা ছেলেটাকে আরও 50 টাকা বাড়িয়ে দিয়েছিল। বাসায় ফিরে প্রথম রোদ্দুর তার মাকে গোলাপ ফুলটা দিল। আজই প্রথম দিচ্ছে এমনটা না। তার জীবনে প্রথম বন্ধু হচ্ছে তার বাবা মা। এমন কোনো কথাই নেই যে সে তার বাবা মায়ের সাথে শেয়ার করে না। ফুল তো এর আগেও মায়ের জন্য এনেছে। আজকের নতুনত্ব হলো সেই প্রথম মৌরির জন্য ফুল কিনেছে। ভেতরে কৌতূহল কাজ করছে। ফুল দেখে তার বেগম কেমন প্রতিক্রিয়া দেখাবে, সেটাই দেখার অপেক্ষায় করছে সে। অন্যদিকে মৌরি মাত্রই গোসল করে বেরিয়েছে। বারান্দায় জামাকাপড় মেলে দিয়ে ঘরে এসে দেখতে পায় রোদ্দুর ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে রয়েছে। মৌরি কিছুই বলল না, কিছু জিজ্ঞেসও করল না পর্যন্ত। চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে শুরু করলো। মৌরির ঘরে আসার আভাস পেয়ে রোদ্দুর উঠে বসলো। ফুলটা নিয়ে গিয়ে মৌরির সামনে দাঁড়ালো। এগিয়ে দিতেই মৌরি জিজ্ঞেস করলো, হঠাৎ ফুল কেন? এমনভাবে বলছো যেন এর আগে অনেকবার ফুল দিয়েছি। মেকি হাসে মৌরি। রোদ্দুরের কাছ থেকে ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নেয়। মিষ্টি মৃদু সুবাসে প্রাণটা জড়িয়ে যায়। পরপরই হঠাৎ করে শরীর খানিকটা দুর্বল লাগতে শুরু করে মৌরির। এমনটা সকাল থেকেই হচ্ছে। ক্লান্তি ভাব, চোখজোড়ায় ক্ষণে ক্ষণে অন্ধকার নেমে আসে। দোলন চাপা ফুলের তোড়াটি ড্রেসিং টেবিলের ওপর রেখে মৌরি তাড়াতাড়ি গিয়ে বিছানায় বসে। রোদ্দুরকে বলে তার পাশে বসতে। তলেটা নিজের অন্য পাশে রেখে দেয় মৌরি। রোদ্দুর নিজের মতো করে কথা বলেই যাচ্ছে। সেগুলো কোনোটাই মৌরির কর্ণগোচর হচ্ছে না। পাশাপাশি বসায় মৌরি রোদ্দুরের বাহুতেই ঢলে পড়ে। হুট করে এমন হওয়ায় বেশ ঘাবড়ে যায় রোদ্দুর। প্রথমে ভাবে হয়তো মৌরি তার সাথে মজা করছে। এরপর যখন অস্বাভাবিক মনে হয়, তখন নাম ধরে ডাকতে শুরু করে।
বিছানার পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। তবুও কোনো সাড়া পাওয়া যায় না মরির পক্ষ থেকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। রোদ্দুর ঘর থেকে চেঁচিয়ে তার মাকে ডাকে। ছেলের ডাক শোনা মাত্রই রাবিনা ছুটে আসেন। মরির অচেতন অবস্থা দেখে তিনিও খানিকটা চিন্তিত। সময় গড়ায়। দুপুর থেকে বিকেল হয়। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে। মরির ঘুম ভাঙছে। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় রোদ্দুর এক দৃষ্টিতে দেখছে তাকে। প্রথমে খানিকটা ঘাবড়ালেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। স্বাভাবিক স্বরে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? মৌরির প্রশ্নের উত্তর দেয় না রোদ্দুর। সে জিজ্ঞেস করে, তুমি খাওয়া দাওয়া অনিয়ম করেছো কেন? কোথায় অনিয়ম করলাম? মৌরির বাহিরের দিকে তাকালো। বাহিরে প্রায় অন্ধকার। মৌরি বলল, এ বাবা, সন্দেহ হয়ে গেল দেখছি। এতটা সময় ঘুমোলাম আমি। অনিয়ম কোথায় করেছো তাই না? প্রেশার কমে গিয়েছে। ডক্টর এসেছিল বাসায়। এরপর ঘুমের ইঞ্জেকশন দিয়েছে তোমাকে। নিজের খেয়াল রাখতে বলেছে। এক্ষেত্রে তুমি তো আমার থেকেও পিছি, যে কিনা নিজের খেয়ালই রাখতে পারে না। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তখন? আরে বোকা ছেলে, তুমি আসলেই পিচ্ছি। প্রেশার তো মাঝে মাঝে আপ ডাউন হবে। এটাই তো স্বাভাবিক। এতে এত রিয়েক্ট করার কি আছে? আতঙ্কে আমি দিশেহারা। এমন পরিস্থিতি কখনো হয়নি আমার সাথে। কই, আম্মুর তো প্রেশার ফল করে। আম্মু তো কখনো সেন্সলেস হয়ে যায় না। রোদ্দুরে বোকা বোকা কথায় মরি এবার শব্দ করেই হেসে দিল। রোদ্দুর কিছু বলবে তার আগে রাবিনা ঘরে চলে এলেন। সাথে করে হাঁসের সিদ্ধ ডিম আর গরুর দুধ গরম করে এনেছেন। এগুলো দেখে নাক মুখ ছিটকায় মরি। চোখ মুখ কুচকে বলে, এগুলো এখন খেতে ইচ্ছে করছে না মামানি। সেটা বললে তো চলবে না। এক্ষুনি আমার চোখের সামনে খাবি। তোর মামু খুব বকেছে। নিজের খেয়াল না রাখলে, সময় মতো ঘুম আর খাওয়া দাওয়া না করলে আরও বকবে। আর দুলাভাই তো বলবেন ওনার মেয়ের কোনো যত্নই করছি না। খুব তো বড় গলায় তোকে ছেলের বউ করে এনেছি। এখন টিপিক্যাল শাশুড়িদের মতো অত্যাচার করছি আর কথা শোনাচ্ছি। তাই তো মেয়েটা বিয়ের 1 সপ্তাহের মধ্যেই অসুস্থ হয়ে গেল। না জানি তোর বাবা কখন আমাদের হাজতে ভরে দেয়। মরে আচ্ছা হয়ে শব্দ করে হেসে ওঠে। রাবিনার চোখ রাঙালেন। খানিকটা ভয় পাওয়ার ভান করে মরি ডিমার দুটুকু খেয়ে নিল। সন্দেহ এসেছে। আসাদ ছেক এসেছেন অনেকক্ষণ আগে। মরিকে এক দফা দেখে গিয়েছেন। তখন ঘুমাচ্ছিল মেয়েটা। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল বিধায় এতটা সময় ঘুমিয়েছে। মৌরিকে খাইয়ে রাবিনা চলে গেলেন। রোদ্দুর গিয়ে মৌরির সামনাসামনি বসে দেখতে শুরু করে তার প্রিয়সীকে। এভাবে তাকিয়ে থাকার মৌরি জিজ্ঞেস করে, কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে। একটু থেমে রোদ্দুর আবার বলে, জানো, আমার এখনো বিশ্বাস হয় না। আতশোয়া হয়ে মৌরি জিজ্ঞেস করে, কি? অবশেষে আমি তোমাকে পেয়েছি। সেই ইন্টারে যখন পড়তাম তখন থেকে তুমি আমার ক্রাশ। কেন জানি না, অকারণেই তোমাকে আমার ভালো লাগতো। হয়তো এটা সবার কাছে ভুল, কিন্তু আমার কাছে কখনোই এটাকে ভুল মনে হয়নি। ভালোবাসা কখনো বয়স মানে না। সিনেমা দেখা হয় খুব? না। কেন? কথাগুলো সিনেমেটিক মনে হচ্ছে। সত্যি বলছি, এগুলো সবটাই আমার মনের কথা। পুরনো কথা না বলি। শুধু অতীত নয়, বর্তমানেও আমি তোমাকেই ভালোবাসি। ভবিষ্যতেও আমি তোমাকেই ভালোবেসে যাব ইনশাল্লাহ। মৌরি চুপচাপ রোদ্দুরের কথা শুনে যাচ্ছে। সে কিছু বলছে না দেখে রোদ্দুর আবারও বলে ওঠে, তুমি সারা জীবন থাকবে তো আমার পাশে? কেন জানি মৌরির প্রত্যুত্তরে কিছু বলতেই ইচ্ছে হলো না। ছোট্ট করে মুচকি হাসি উপহার দিল। রোদ্দুরেতেই তার নীরব সম্মতি পেয়ে গেল। বুকের বাঁ পাশে হাত রেখে বলল, তুমি কি জাদু জানো? কেন? তোমার একটা হাসিতে আমার হৃস্পন্দন তরতর করে বেড়ে গেল। এই ছেলে পাগলামিতে মরি আবারও হেসে উঠল। তার খিলখিলিয়ে হেসে ওঠার প্রতিটা ধ্বনি পুরো ঘরময় প্রতিধ্বনিত হলো। সমাপ্ত।